আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য কে তোর আমার চেয়ে আপন গল্পের পর্বের পার্ট 13। আর গাইজ বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর দেরি কিসের, এখনই শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সাজিদ ও মিমকে দেখে অবাক হয়, কারণ সে বা এখানে কি করছে। তখন মিম রিদিকে বলে ওঠে, আপনি তাকে চিনেন নাকি? রিদি বলল, না তেমন চিনি না, তবে 2 দিন ধরে খুব ডিস্টার্ব করছে। মিম তখন সাজিদকে বলল, তাই নাকি, আপনি তাকে ডিস্টার্ব করেন? সাজিদ তখন বলল, আরে বাবু তুমিও না, কি যে বলো, আমি আবার তাকে ডিস্টার্ব করব? কেন করতে যাব? আজই তো তাকে প্রথম দেখলাম। রিদি তখন বলল, মিথ্যা কথা বলছেন কেন? কয়েকদিন আগে তো আপনার সাথে আমার একটা রেস্টুরেন্টে দেখা হয়েছে, সেইখানেও আপনি আমাকে ডিস্টার্ব করলেন। মিম তখন বলল, আচ্ছা আমি বুঝতে পেরেছি, তার জন্য এটা খুব অসম্ভব কিছু নয়। রিদি তখন বলল, মানে? মিম বলল, তা কিছু না, আমি তার সাথে কথা বলছি। এরপর মিম সাজিদকে নিয়ে বাইরে আসলো, আর মিম সাজিদকে বলল, আর কত নিচে নামবেন? সাজিদ বলল, যতটুকু নিচে নামতে বাধ্য করো। মিম বলল, আপনি আমার মাকে কি বলেছেন? সাজিদ বলল, কি বলেছি? মিম বলল, আপনি বলে আমাকে বিয়ে করবেন না। সাজিদ তখন বলল, তোমাকেও তো এই কথাই বলেছি, তাহলে তোমার মাকে বললে সমস্যা কি? মিম তখন বলল, আপনার সাহস তো কম না, আমাকে বিয়েও করবেন না, আবার আমার কাছেও এসেছেন, আর এমনিতেও আমি আপনাকে বিয়ে করব না। সাজিদ বলল, আমিও তো তোমাকে ভুলে যেতে চাই, কিন্তু তোমার সেই ভিডিওটা আমাকে ভুলতে দিচ্ছে না। মিম তখন বলল, আপনি যদি আর একবার আমার কাছে আসেন তাহলে কিন্তু। সাজিদ বলল, তাহলে আমি ভিডিওটা সবাইকে দেখিয়ে বেড়াবো। মিম তখন বলল, তুই যা ইচ্ছা করিস না কেন, আমি আর তোর কোনো কথা শুনবো না, তুই যা পারলে করে নিস। সাজিদ বলল, বুঝেছি, এখনো তাহলে রাফির ভূত মাথা থেকে নামেনি, থামো, আগে এই ভূতকে মাথা থেকে নামাতে হবে। মিম তখন বলল, তুই যত যাই করিস না কেন, আমি রাফিকে ভালোবাসি, আর তাকেই ভালোবাসবো, আর তোর মতো পশুকে কোনোদিনও ভালোবাসবো না। সাজিদ তখন বলল, অনেক কথা শিখেছ তাই না, থামো, সব কথা বলা শিখাচ্ছি। এরপর সাজিদ আর কিছু না বলে দাঁত কিটমিট করতে করতে সেখান থেকে চলে যায়। এদিকে রাফি আর ঋতু কিছু সময় পর ফরিদপুরে পৌঁছায়। তখন রাফির সাথে ঋতুও নামলে ঋতু তখন রাফিকে বলে উঠল, এটা কোথায় আপনি নিয়ে এসেছেন? আমি বললাম, কেন, যেইখানে আমার আসার কথা সেইখানে তো আমি আপনাকে নিয়ে আসলাম। ঋতু বলল, ও, কিন্তু আমি তো এখানে তেমন কিছুই চিনি না, তা আপনি কোথায় থাকেন? তখন আমি ঋতুকে কি বলবো তা নিজেও জানি না, কারণ আমারও সেখানে কোথাও থাকার জায়গা নেই। তখন আমি একটা কায়দা করে ঋতুকে বললাম, আমি একটা কাজ করি, আমি আপনাকে হোটেলে রেখে আসি, আপনি সেখানে না হয় থাকুন। ঋতু তখন বলল, আপনি এসব কি বলছেন, আমি হোটেলে থাকবো মানে? আমি বললাম, আসলে আমি যেখানে থাকি সেখানে তো সবাই ব্যাচেলার, সেইখানে আপনি কি করে থাকবেন? ঋতু তখন বলল, এত যদি সমস্যা হয় তাহলে আপনি আমাকে আপনার সাথে আনলেন কেন? আমি বললাম, তাহলে আপনি একা কি করতেন? আপনাকে না আপনার স্বামীর লোকেরা মেরে ফেলতে চায়। ঋতু তখন বলল, তাও ঠিক, কিন্তু আপনি আমার জন্য এত পরিশ্রম করবেন? আমি বললাম, পরিশ্রম কেন বলছেন, আপনি বিপদে পড়েছেন, তাই শুধু আপনাকে এই সময় সাহায্য করছি। ঋতু তখন বলল, কিন্তু আমি কি তাহলে একাই সেখানে থাকবো? আমি বললাম, এই বলে আমি ঋতুকে থাকার জন্য একটি হোটেলে তাকে দিতে যাওয়ার সময় হঠাৎ রোদেলা আমাকে দেখে ফেলে, কিন্তু রোদেলা আমার সাথে ঋতুকে দেখে ফেলে, কিন্তু রোদেলা ঋতুকে চিনত না। তারপর যখন রোদেলা আমার কাছে যাবে তখনই হঠাৎ আমাদেরকে হারিয়ে ফেলে, কারণ সে আমাদেরকে রাস্তার অন্য পাশ থেকে দেখেছিল, কিন্তু এখন আর আমাদেরকে দেখতে পারছে না। রোদেলার মনে এখন শুধু একটাই প্রশ্ন, রাফির সাথে সেই মেয়েটি কে ছিল? তারপর রোদেলাও আর এটা নিয়ে কিছু না ভেবে সে তার বাড়িতে পৌঁছে যায়। সে বাড়িতে গিয়ে দেখে তার শ্বশুর কোথায় যেন যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর রোদেলাকে দেখে বলে উঠল, এই তো তুমি ঠিক সময় চলে এসেছো, হৃদয় তৈরি হয়ে গিয়েছে, তুমিও আমাদের সাথে চলো। রোদেলা বলল, কিন্তু বাবা আমরা কোথায় যাব? তখন আমার বাবা বলল, কেন, আমাদের বাড়িতে যাব, বিদেশ থেকে আসার পর থেকে তোমরা তো আমাদের বাসায় আসলেই না, আর এখন হৃদয় যখন এসেছে তাই আমাদের সাথে চলো। কিন্তু রোদেলা এদিকে ভাবতে থাকে রাফির সাথে মেয়েটি কে ছিল, আর তার কেন জানি তা জানার জন্য খুব কৌতূহল হচ্ছে, তাই সে না যাওয়ার জন্য বলে, বাবা আর কয়েকদিন পরে গেলে হয় না? তখন আমার বাবা বলল, আর কতদিন এখানে থাকবে, অনেক দিনই তো থাকলে, আর রিয়াদ যদি হারিয়ে যাওয়ার কথা না শুনলে তোমরা তো আরো আগে আমাদের বাড়িতে যেতে। রোদেলা তখন বলল, কিন্তু আমার শরীরটা ভালো নেই তাই বলছিলাম,
আর কয়েকদিন পরে গেলে। তখন আমার বাবা বলল, না না, তোমাকে যেতেই হবে। রিয়াজ কতদিন আমাদের বাড়িতে যায়নি, আর আমাদের সেখানে গেলে তোমার আর হৃদয়ের নামে সব কিছু লিখে দিব। আর কতদিনই বা বাঁচবো বলো? রোদেলা বলল, এভাবে কেন বলছেন বাবা? আমার বাবা বলল, আসলে আমার শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না, আর হায়াত মুহূর্তেরও কথা বলা যায় না, তাই বলছিলাম সব কিছু তোমাদের নামে লিখে দিব। রোদেলা বলল, আচ্ছা বাবা, আমি যাব আপনাদের সাথে, কিন্তু কালকে গেলে হয় না? তখন আমার বাবা বলল, আচ্ছা তুমি যেহেতু চাইছো, তবে তাহলে কাল সকালে যাব। হৃদয়কে তুমি এই কথা বলে দিও। এরপর রোদেলার সাথে আর কোনো কথা হয় না, কিন্তু রোদেলার মাথায় সে একই চিন্তা, সেই মেয়েটা কে ছিল। এদিকে সাজিদের কাছে থাকা তার ভিডিওটি নিয়ে মিমের অনেক চিন্তা করতে থাকে, কারণ সত্যি যদি সে তার কিছু করে ফেলে তখন কি হবে মিমের? তাহলে কি তার কথা মতে মিম সব কিছুই মেনে নিবে? কিন্তু রাফিকে বা সে কি করে বুঝাবে? এদিকে 2 দিন হয়ে গেল, রাফিও আর সেখানে আসেনি। তখন মিমের কাছে হঠাৎ করে ডাক্তার আবার এসে বলে, কি হলো ম্যাম, 2 দিন হয়ে গেল কিন্তু কোনো কিছুই করলেন না। মিম তখন বলল, কিছু করার দরকার হয়নি। তাই ডাক্তার বলল, কেন? আপনি না বলেছিলেন সে আপনার ভালোবাসার মানুষের স্ত্রী, তাহলে তাকে তো আর মেরে ফেললেন না। মিম তখন বলল, সে তার বউ হয় না, এমনকি সে তার এমন খারাপ সময়ে পাশে আছে। ডাক্তার বলল, সে বলল আর আপনিও বিশ্বাস করলেন? মিম তখন বলল, তাছাড়া আর কি বা করব? আর আমারও তাই মনে হয়, কারণ সে এমন কোনো ছেলে না। ডাক্তার তখন বলল, আচ্ছা তা ভালো, কিন্তু আমার তা মনে হচ্ছে না, তবুও আপনি খেয়াল রাখুন। তারপর সেই ডাক্তার সেখান থেকে চলে যায়। আর এদিকে মিমও আর তেমন কিছু না ভেবে পরে তার বাসায় চলে আসে। সে তার বাড়িতে আসার পর তার মা তাকে বলে উঠল, সাজিদ কি আজ তোর হাসপাতালে গিয়েছিল? মিম তখন বলল, গিয়েছিল। আমিও তার মুখের উপর সব কথা বলে দিয়েছি, সে দেখি কতদূর যেতে পারে, সে কোন সাহসে আমাদের বাসায় থাকে। মিমের মা বলল, তুই জানিস না ও আজও তোকে না পেয়ে কি যে পাগলামিটা করেছিল, শেষে সকাল হলে তোর হাসপাতালে গেল। মিম তখন বলল, আমি এখন কি করব মা, তুমিই বলো। মিমের মা বলল, তুই আমাদের মাফ করে দিস মা, আমরা যদি কখনো বুঝতে পারতাম সাজিদ এত খারাপ, তাহলে ভুলেও তার সাথে এমন কিছু হতে দিতাম না। তোর বাবা এই সম্পর্কে কিছুই জানে না, যদি বলি তাহলে তোর বাবা তোকে নিয়ে অনেক চিন্তা করবে, আর তোর বাবা তোর সুখের কথা চিন্তা করেই তো এত কিছু করেছিল। মিম তখন বলল, তুমি এমন করে বলছো কেন মা? তখন যদি তোমরা আমাকে রাফির সাথে বিয়ে দিতে তাহলে আজ এত কিছু হতো না। আমি তোমাদের কত করে না বলেছিলাম সে কতই না ভালো ছিল, আজ আমরা কতই না সুখে থাকতাম। মিমের মা বলল, তুই ঠিকই বলেছিস মা, তাই যদি করতাম তাহলে আজ আর এমন কিছু হতো না, কিন্তু তুই কেন ওকে এত ভালোবাসিস? মিম তখন বলল, তাকে ভালোবাসার অনেক কারণ আছে মা, তা জানলে তুমিও অবাক হবে। আসলে সে এখানে আসার আগে 8 বছর জেলে ছিল। মিমের মা বলল, কি বলছিস, 8 বছর জেলে ছিল মানে? মিম তখন বলল, তবে তার কোনো অপরাধের জন্য নয়, বরং তার ভালোবাসার মানুষের জন্য। আজ থেকে 8 বছর আগে রাফি এক মেয়েকে অনেক ভালোবাসতো, কিন্তু সেই মেয়ে রাফিকে কখনোই ভালোবাসেনি, বরং সে রাফিকে তার এই ভালোবাসার কারণে তাকে মিথ্যা অভিযোগ দেয়, আর এই জন্য তার 8 বছর শাস্তি পেতে হয়েছে। তাকে হারাতে হয়েছে তার বাবা মা, কাছের মানুষ সহ সকলকে। তবুও এত কিছুর পরেও রাফি তার ভালোবাসার মানুষের উপর কোনো রাগ নেই, আজও তাকে অনেক ভালোবাসে। তুমি বলো মা, সেই খারাপ হয় কি করে? মিমের মা বলল, তুই ঠিকই বলেছিস মা, আসলে আমি আর তোর বাবা শুধু মানুষের বাহিরের রূপ দেখেছি, তার আসল রূপ দেখিনি। কিন্তু তুই এখন কি করতে চাস? মিম তখন বলল, আমি রাফিকে আমার নিজের করে পেতে চাই মা, আমি ওকে অনেক ভালোবাসি। মিমের মা বলল, তুই যদি সত্যি তাকে ভালোবাসিস তাহলে দেখিস যতই বাধায় থাকুক না কেন একদিন তুই তাকে নিজের করে পাবি। মিম তখন বলল, কিন্তু সাজিদ যদি কিছু করে ফেলে তখন আমার কি হবে? মিমের মা বলল, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ তাআলা ঠিক উপায় করে দিবে, তুই এখন রেস্ট নিতে যা। এরপর মিম তার রুমে চলে গেলে সে খেয়াল করলো যে কোনো ফোনে মনে হয় রিং বাজছে, কিন্তু এটা তো তার ফোনের নয়। এদিকে অনেকবার ফোন দেওয়ার জন্য মিম পরের বার ফোন দিলে তার রিসিভ করে। মনে থাকা লোকটি বলল, হ্যালো রিদি, তুমি কেমন আছো? তুমি আর আমাকে একবারও কল দিলে না। তো গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন,
আর যদি নেক্সট পার্ট চান তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আর হ্যাঁ, একটা কথা, আমাদের নতুন গল্প কিন্তু রেগুলার আসবে, তো সবাই দেখতে কিন্তু ভুলবেন না। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। খোদা হাফেজ।